সুপ্রিয় দর্শক, স্বাগত ওয়েসিস এই সময়ে সমসাময়িক বিষয় নিয়ে এনটিভির নিয়মিত এই আলোচনা অনুষ্ঠানে আমি প্রণব শাহ আছি আপনাদের সঙ্গে। আর আজকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছেন বুলবুল মহলনবিশ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এবং আমাদের সঙ্গে আরও আছেন গোলাম কুদ্দুস, সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোট। আপনাদের দুজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন যে আর একদিন পরে আমরা পহেলা বৈশাখ বাংলা নববর্ষ পালন করব। সেই জন্য আজকে আমাদের এই আলোচনা। আমরা কথা বলতে চাই দুজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে আছেন, যারা নববর্ষ নিয়ে, পহেলা বৈশাখ নিয়ে রাজপথে থাকেন, মানুষের সঙ্গে থাকেন, এবং সংস্কৃতি এবং ঐতিহ্য নিয়ে আমাদের এই আন্দোলন, আমাদের রাজপথের কথা বলা, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, মানুষের আনন্দ, সব কিছুর সঙ্গে যারা আছেন তাদেরকে নিয়ে কথা বলবো। এই জন্যই যে গত কয়েক বছর যাবৎ আমরা যে পয়লা বৈশাখ বর্ষবরণ পালন করছি, তার সঙ্গে সঙ্গে কিছু কিছু আমাদের একটু তিক্ত অভিজ্ঞতা আছে। গত বছরের নিরাপত্তা নিয়ে, নারীদের প্রতি আমাদের যে অশ্লীল আচরণ করা হয়েছিল সেটি নিয়ে আমরা প্রতিবাদে আছি, এবং এবছরও আমরা দেখছি যে সেই নিরাপত্তার সূত্র ধরে পুলিশ প্রশাসন থেকে বলা হচ্ছে যে সন্ধ্যার মধ্যে, বিকাল 5টার মধ্যে আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করতে হবে, এবং এর প্রতিবাদ জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অনেকটা। আমি গোলাম কুদ্দুসকে দিয়ে শুরু করতে চাই। যদি একটু বলেন যে এইটা তো আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের যে আনন্দ, তার সঙ্গে ঠিক যায় না, সেই জন্য তো এই প্রতিবাদটা। এখন সর্বশেষ কি দাঁড়ালো? প্রথমে আপনাকে এবং আপনার মাধ্যমে এনটিভির সকল দর্শক শ্রোতাকে নববর্ষের আগাম অভিনন্দন জানিয়ে রাখলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলছি, কারণ আমরা বাংলা নববর্ষ পহেলা বৈশাখ আমাদের হাজার বছরের বাঙালির সংস্কৃতির প্রাণের উৎসব, এবং এটি সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব, একমাত্র উৎসব যেখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমরা জাতি ধর্ম সবাই আমরা অংশগ্রহণ করতে। আমাদের আরো অন্যান্য উৎসবও আছে, সেখানে বসন্ত উৎসব, তারপর নবান্ন উৎসব, পৌষ মেলা ইত্যাদি ইত্যাদি অনেক, কিন্তু এটা সর্ববৃহৎ, এবং এখানে সমস্ত বয়সের সীমারেখা পেরিয়ে সবাই আছি, যার কারণে আমরা এটাকে বলি বাঙালির প্রাণের উৎসব। এবং এটি হাজার বছর ধরে গ্রামে গঞ্জে সর্বত্র এটি ব্যাপকভাবে উদযাপিত হয়ে থাকে। আমরা প্রস্তুতি নিয়ে থাকি সব স্তরের মানুষ, এবং ঢাকা নগর জীবনে এসেও ছায়ানটি মূলত নগর জীবনে এটাকে ব্যাপক প্রচার দিয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকে। সে 60-এর দশক থেকে চারুকলার সেই মঙ্গল শোভাযাত্রা এটি আরেকটি ভিন্ন মাত্রা যোগ করেছে। এখন পুরো ঢাকা শহর এবং অন্যান্য জেলা শহর, গ্রামাঞ্চল, সর্বত্রই আজকে এটি একটি বড় উৎসব। কিন্তু এর বিপক্ষে কিছু কিছু বিষয় আছে, যেমন একটু বলাই দরকার, কারণ আমরা তো দেখেছি যে যারা বাঙালি জাতিসত্তা এবং বাঙালির সংস্কৃতিতে বিশ্বাস করে না, এই ধরনের একটি গোষ্ঠী গত বেশ কিছু দিন ধরে বাঙালির সংস্কৃতি এবং পহেলা বৈশাখ নিয়ে নানা ধরনের অপপ্রচার করেছে, যাতে এই উৎসবটি বন্ধ হয়ে যায়, এই উৎসবটি যাতে হতে না পারে। এবং আমরা ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে সেই বোমা হামলার কথাটা প্রত্যেকেই জানি। এবছর সরকার, বিশেষ করে পুলিশ বাহিনীর পক্ষ থেকে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যেটা আপনি নিজেও শুরুতে বলেছেন যে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী নির্যাতিত হওয়ার ঘটনা দেশের বিবেকমান প্রত্যেক মানুষকেই অনুরূপ ঘটনা পুনরুদ্ধারে সবাই তৎপর হয়েছিল, যার কারণে তারা যে কথাগুলো বলেছে যে 5টার পরে কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর, বিশেষ করে সোহরাওয়ার্দী উদ্যান এবং রমনা বটমূলকে 5টার মধ্যে খালি করে দেওয়ার কথা বলেছে। হ্যাঁ, একদিক থেকে সেটা ঠিক, কারণ দু জায়গায় কোনো অনুষ্ঠান বিকেলবেলা থাকে না। আমাদের পয়লা বৈশাখের বর্ষবরণের ছায়ানটের অনুষ্ঠান তো এগুলো দিনের বেলা, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হয় এবং দুপুরের মধ্যে সেটা শেষ। হ্যাঁ, কিন্তু আমাদের বক্তব্য যেটা, যার কারণে আমরা পুলিশের মহাপরিদর্শক আইজিপি সাহেবের সাথে আমরা সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে কথা বলেছি, দেখা করেছি, এবং পুলিশে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন, আমরা সেখানে তাদের সাথে কথা বলেছি। আমরা তাদেরকে একটি অনুরোধ জানিয়েছি যে আপনারা যেমনিভাবে জননিরাপত্তার কথা সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছেন, আমরাও তাই চাই, কারণ এটা আমাদের জীবন বিপন্ন হোক, অনুষ্ঠান দেখতে আসা নারী পুরুষের জীবন বিপন্ন, অংশ নেওয়া হাজারো বাঙালি চাই না। আমরা বলছি যে বাংলা নববর্ষ মূলত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত, আমরা বলেছি যে আপনারা অন্তত সন্ধ্যা পর্যন্ত যাতে সাংস্কৃতিক অনুষ্ঠানটা করা যায়, দিনের আলোতে যাতে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়, সন্ধ্যা পর্যন্ত আপনারা আমাদেরকে এটি করবার জন্য, শুধু ঢাকা শহর নয়, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এই অনুমতিটি আপনারা দেবেন, আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। আজকেও আমাকে যেমন বগুড়া থেকে তৌফিক হাসান ময়না টেলিফোন করেছে, আপনার যশোর থেকে সুকুমার এবং দুলু
টেলিফোন করেছে, বরগুনা থেকে টেলিফোন করেছে, হ্যাঁ সে জোটের গত কমিটির সেক্রেটারি ছিল। এরকম বিভিন্ন জায়গাতে যে আমরা কি করবো, আমাদের 5টার পর কোনো অনুমতি দিচ্ছে না। এখন আমরা আবেদন জানিয়েছি যাতে সন্ধ্যা পর্যন্ত এটি কন্টিনিউ করা যায়, এবং আমরা আশা করি এখনো যে প্রশাসন এটি গুরুত্ব সহকারে দেখবে। কারণ সরকারের যে আমরা এই প্রথম আমরা দেখলাম একটি সরকার, যে সরকার বাংলা নববর্ষকে অফিসিয়ালি রিকগনাইজ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী এবছর উচ্চ ভাতা দিয়েছেন, ভাতা চালু করেছেন। গত বছর আপনি আমরাও গিয়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবনে বাংলা নববর্ষের একটা অনুষ্ঠান আয়োজন করেছিলেন, এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় বাংলা নববর্ষ উদযাপনের জন্য গত 3-4 বছর ধরে বিশেষ বরাদ্দ প্রদান করছে। সুতরাং আমরা এটি নিশ্চিত যে এই সরকার বাংলা নববর্ষ, বাঙালি সংস্কৃতিকে লালন করতে চায়। আমাদের আশঙ্কা শুধু এটা যে অতি নিরাপত্তার কারণে যদি সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোই বিকেলবেলা করা না যায়, আনন্দটা থাকবে না। কারণ বিকেলবেলা অনুষ্ঠান শুরুই তো হয় 4টা 4:30টার পরে। আমি বুলবুল মাহমুদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে সকালের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যে আমরা ছায়ানটের যে গান শুনি, যে যন্ত্র সঙ্গীত আমরা দেখি, প্রতি বছরই দেখি, সেটি বড় অনুষ্ঠানে মূল অনুষ্ঠান। তারপরেও এখন মানুষ এত বেশি অংশগ্রহণ করে যে সন্ধ্যার পর পর্যন্ত, অনেকটা রাত পর্যন্ত অনেকটা চলে। আপনি কি মনে করেন? আপনি নিজে গান করেন, সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে থাকেন, সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে থাকেন, এই সন্ধ্যার পরে যদি সব বন্ধ হয়ে যায় সূর্যাস্ত, তাতে কি আনন্দটা কতটুকু অঙ্গহানি হয় বর্ষবরণের অনুষ্ঠানের? আসলে এটা শুধু বর্ষবরণ বলে তো কথা না, যে কোনো অনুষ্ঠানই কিন্তু নিরাপত্তার ব্যাপারটা সত্যি দেখা অবশ্যই দরকার, কিন্তু সেটাকে করে যদি এখন এক ধরনের মানে এটা এক ধরনের বাধা তৈরি করা হচ্ছে। কিন্তু যদিও আমি বলবো যে মানে প্রশাসন থেকে বা পুলিশ ডিপার্টমেন্ট থেকে তারা চাইছেন যাতে নিরাপত্তা থাকে, কিন্তু নিরাপত্তাটাকে ঠিক এইভাবে না করে তারা যদি যেখানে যেখানে অনুষ্ঠানগুলো, বড় অনুষ্ঠানগুলো হয়, খোলা জায়গায় হয়, জনসমাগম যেখানে বেশি হয়, সেখানে নিরাপত্তাটাকে একটু জোরদার করে যদি সেইটা করতে পারতেন তাহলে ভালো হতো। তো এটা তো কিছুটা তো বাধাগ্রস্ত হবেই, এক স্বতঃস্ফূর্ততা তো থাকবে না। সেদিক থেকে তো আমি মনে করি যে তাদের আরেকটু বিবেচনা করা দরকার। আর যদি যে কালচার, যেটি গরম পদ্ধতি বলেন, যদি কালচার অনুষ্ঠান, যদি সাংস্কৃতিক অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, আমরা অনেক সময় দুপুরের পরে বিকেল, সকালটা হলে একরকম, আবার বিকেলটা মানে বিকেল থেকে শুরু হয় সন্ধ্যার একটু পর পর্যন্ত আমরা গান করতে চাই, গাইতে চাই। আমরা বহু বছর ধরেই তো সেইটাই করছি, যে সন্ধ্যার পরেও অনেক রাত পর্যন্তই কিন্তু বর্ষবরণের অনুষ্ঠান হয়, বিভিন্ন জায়গায় হয়। কারণ এটা অনেক বিস্তৃত হয়ে গেছে, তো ব্যাপ্তিটা তো এখন অনেক বেশি, তো সে কারণেই এটা একটু পুনর্বিবেচনার ব্যাপার আসলে থেকেই যায়। আর নিরাপত্তার ব্যাপার আসলে এটা খুবই কি বলবো, সেন্সিটিভ, অবশ্যই খুবই সেন্সিটিভ বিষয়। সেখানে বলাটাও খুব মুশকিল যে এটা করা উচিত, এটা করা উচিত নয়, কিন্তু তারপরেও আমি বলবো যে নিরাপত্তা অতি অবশ্যই দিতে হবে। শুধু যে যারা নিরাপত্তা বাহিনী আছেন তারা না, আমরা যারা এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করি তাদেরও কিন্তু এই বিষয়গুলোতে একটু সচেতন হওয়া দরকার। আমি গোলাম কুদ্দুস, আপনি সংগঠন করেন এবং সারা দেশে আপনাদের যে সম্মিলিত সাংস্কৃতিক জোট, মূলত আমরা মনে করি দেশব্যাপী যদি সকল সাংস্কৃতিক সংগঠনের অভিভাবক সংগঠন হয় সেটি হলো, এবং ফেডারেটিভ আমরা যেটা বলি প্রতিনিধিত্বমূলক সংগঠন হলো সম্মিলিত সাংস্কৃতিক জোট। তো তারা কি নিরাপত্তার ব্যাপারে কোনো মানে নিজস্ব স্বেচ্ছাসেবক নিজস্ব কোনো ব্যবস্থা নিতে পারেন কিনা, সতর্ক থাকার বিষয়টি? সেটি তো আছে। যেমন ধরেন আমরা যেখানেই অনুষ্ঠান করি, যে জেলা উপজেলা বা যেখানেই, সবখানে আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবকরা থাকে, কিন্তু আমাদের স্বেচ্ছাসেবকরা তো থাকে ধরেন ব্যাজ পরে, তারা আলাদা আইডেন্টিটি নিয়ে থাকে, তাদের হাতে তো কোনো অস্ত্র থাকে না, যার কারণে আমরা তো সেই ধরনের যদি নাশকতা কেউ করতে চায় তাদেরকে তো ওইভাবে প্রতিরোধ করা আমাদের সচেতন থাকে। গান গাই, কবিতা আবৃত্তি করে। আমি যে কথাটুকু বলতে চাই, আমি না কুদ্দুস ভাই আপনাকে একটু আটকাই এই ব্যাপারে, হ্যাঁ একটু ইন্টারাপ্ট করছি। সেটা হচ্ছে যে সেখানে তো যদি নিরাপত্তা, যেটা আপনি বলছেন যে তাদের হাতে অস্ত্র থাকে না, যে নাশকতাটা ছায়ানটের অনুষ্ঠানে হয়েছিল সেটা তো আর সকালের দিকেই হয়েছে, সন্ধ্যার পরে হয় নাই। কাজে এইভাবে নাশকতাকে প্রতিরোধ করা যাবে না। এখানে আমি যে প্রশ্নটাকে গুরুত্বপূর্ণ মনে করি সেটা হলো, দেখেন আমাদের পুলিশ বাহিনীর সংখ্যা কত? সম্ভবত 1.5 লাখ থেকে 2 লাখ, বেশি না। 16 কোটি মানুষের 500 উপজেলায়
64 জেলায় এতগুলো মহানগরীতে এই পুলিশ দিয়ে নিরাপত্তা বিধান সম্ভব না। তার জন্য আমাদেরকে নাগরিকদেরকে সচেতন হতে হবে। আজকে ধরেন 8 কোটি মোবাইল ফোন আছে আমাদের, তার মানে 8 কোটি ক্যামেরা আমাদের হাতে আছে, এর মধ্যে অন্ততপক্ষে 5 কোটি আছে যেগুলো আপনি ভিডিও করা যাবে। নাগরিক সমাজ যদি সচেতন হয়, আজকে গত বছর যেরকম নারী নিগ্রহের ঘটনা আমরা প্রত্যেকেই ক্ষুব্ধ হয়েছি, আমরা বেদনার্থ হয়েছি, আজকে আমরা অনুরূপ ঘটনা প্রতিরোধ করতে চাই। তার জন্য আমার মনে হয় নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে এবং পুলিশ বাহিনী, নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে আহ্বান জানানো, যেখানেই এই ধরনের ঘটনা কোনো বখাটে বনা দেখবে সেখানে যাতে নাগরিক সমাজ স্ব-উদ্যোগে সেটাকে নাগরিক সমাজ, যে আমরা যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সরোজ উদ্যানের যে ঘটনাটা ঘটেছিল সেখানে কিন্তু সব থেকে বেশি লোক তখন উপস্থিত ছিল। তার মানে হাজার হাজার লোকের মধ্যে দুর্বৃত্তরা এই ঘটনাটা ঘটেছে। তার মানে পাশের লোকটা এটা প্রতিবাদ করে নাই, বা পাশের লোকটা যে বখাটে বা যে দুর্বৃত্ত পুরুষরা নারীদের উপর এই নির্যাতন চালানোর চেষ্টা করেছিল বা করেছিল তাদের কিন্তু আমরা কেউ হাতে নাতে ধরতে পারার মতো উদ্যোগী হয়নি। সেটা আমাদের তো একটা বড়, সেটাই তো এখন পুলিশ পারবে না। সেই সচেতনতাটা কিন্তু আসলে আমাদের মধ্য থেকেই আসতে হবে। আমরা যারা অংশগ্রহণ করি, আমরা যারা দেখতে যাই, আমরা যারা এই মেলাটাকে, উৎসবকে উপভোগ করি, এই সচেতনতা সবসময় মানুষের ভেতর থেকে আসতে হয়। যে কোনো ভালো কাজে, যে কোনো শুভ কাজে। স্মরণ করে দিব, সরোজ উদ্যানের ওইখানে কিন্তু সিসি ক্যামেরা ছিল। হ্যাঁ, পুলিশের সিসি ক্যামেরা, কিন্তু দুর্ভাগ্যজনক গত বছর সিসি ক্যামেরাতে যারা ওইটাকে অবজার্ভ করে ধরার কথা ওই মুহূর্তে লোক ছিল না, যেটা পরে আপনি পুলিশ প্রশাসন ব্যর্থ হলো বা দায়িত্ব অবহেলা করলো, তার দায় আপনি এই বছর চাপাচ্ছেন নিরাপত্তার নামে, যে আমাকে সূর্যাস্তের আগেই সকল অনুষ্ঠান বন্ধ করে দিতে হবে। এটা কিভাবে? এটা আমাদের কিছু প্রস্তাবনাও আছে। আমরা যেমন গত বছর যখন এই নারী নির্যাতনের ঘটনাটি ঘটলো, তারপর কিন্তু আপনি নিশ্চয় মনে হয় আমরা ধারাবাহিকভাবে কিন্তু এই ঘটনা নিয়ে প্রতিবাদ করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা স্মারকলিপিও দিয়েছি। এক বছরে কিন্তু আমরা এটার কোনো পাইনি, কিন্তু এক্ষেত্রে পাইনি। তারা 8 জনকে আইডেন্টিফাই করে তাদের ছবি দিয়ে দিয়েছিল, 1 জন গ্রেপ্তার হয়েছে, বাকি 7 জন এখনো গ্রেপ্তার হয়নি। তো আমরা যে কিছু প্রস্তাব গত বছর দিয়েছিলাম, যে এই যে লক্ষ লক্ষ মানুষ শাহবাগ থেকে দোয়েল চত্বর পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় আসে এবং এই যে গাদাগাদি হয়, ভিড় হয়, এটা প্রতিরোধ করার উপায় কি? তখন আমরা বলছি যে সোহরাওয়ার্দী উদ্যান, এটাকে ধরেন এখানে ঢুকবার রাস্তা কি, ছবিরহাটের এখানে 2টো গেট আছে, একজন একজন করে ঢুকে। টিএসসির সামনে সোহরাওয়ার্দী ঢুকবার একটা গেট আছে, একজন একজন করে। তো এই লক্ষ লক্ষ মানুষ যখন আসে এটা সম্ভব না। হ্যাঁ, সেটা কিন্তু মূল স্রোতটা এইদিকে। যার কারণে আমরা গতবার বলেছি যে আপনার ছবিরহাট থেকে টিএসসি পর্যন্ত এই জায়গায় যদি 50 ফিট যে ফেন্সিংটা আছে, গ্রিলটা, এখানে যদি 50 ফিট একটা গেট করেন এবং টিএসসি থেকে বাংলা একাডেমি পর্যন্ত সেখানে আরো 2টো গেট করেন 50 ফিট, তাহলে সোহরাওয়ার্দী উদ্যানেই তো 20-30 লক্ষ লোক জমায়েত হতে পারবে। একসাথে যখন হাজার হাজার মানুষ ঢুকতে বাইরে হতে পারবে, তখন তো এখানে আর এই জটলাটি হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। ওই রকম জটলা হবে না যেটি কেউ কিছু করতে পারে। এবছর কিন্তু কিছুটা কাজে লেগেছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তারা এবার বাংলা একাডেমির সামনে 50 ফিট বইমেলার সময় 50 ফিট একটা গেট করেছে, যার ফলে দেখেন কত সুশৃঙ্খল ভাবে বইমেলাটা হলো এবং নিরাপত্তা বাহিনী এটি সহজেই তারা আয়ত্তের মধ্যে রেখে গেল। আমরা এবারও আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যে 2টো বৈঠক হয়েছে, সেখানে আমরা এই দাবিটি আবার উচ্চারণ করেছি যে আপনার 2টো বড় গেট করে দেন, যেগুলো সারা বছর বন্ধ থাকবে, শুধুমাত্র পয়লা বৈশাখ, 26 ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর বা বাঙালির বড় কোনো বিজয় যখন হয় উদযাপন করবো, শুধু ওই গেটটা খুলে দিবেন। তাহলে আর এখানে 20-30-40 লক্ষ লোক আসলো এই ধরনের জটলা হবে না এবং এই ধরনের নারী নিগ্রহের ঘটনাটুকু অ্যাভয়েড করে দেয়। আমি আরেকটি কথা বলি, আমাদের মানবাধিকার কর্মী শারমিন মোর্শেদ, তার নেতৃত্বে কিন্তু একটা উদ্যোগ হয়েছে যে বিশ্ববিদ্যালয় এলাকায় একটা স্বেচ্ছাসেবী বাহিনী করতে। আমি নিজেও সেই সাংবাদিক সম্মেলন গতকালকে উপস্থিত ছিলাম। মোহাম্মদ ছিলেন, ডক্টর অজয় রায় ছিলেন, অ্যালুমিনি অ্যাসোসিয়েশন ঢাকা বিশ্ববিদ্যালয় রকিবউদ্দিন সাহেব ছিলেন। সেখানে হলো যে নাগরিকদেরও কিন্তু গতবারের ঘটনার পরে, যেমন এই যে আজকে আমরা আলোচনা করছি, আপনি উদ্যোগ নিয়ে আমাদেরকে ডাকলেন, এগুলো কিন্তু মানুষের সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে বড় ভূমিকা রাখে এবং এই যে নাগরিক উদ্যোগগুলো গড়ে উঠছে, এগুলো কিন্তু সে একই কারণ। আমার মনে হয় যদি মিডিয়া একটি বড় গুরুত্বপূর্ণ ভূমিকা এক্ষেত্রে পালন করতে পারে, নিরাপত্তা বাহিনী, তাহলে মানুষ সচেতন হলে আমার মনে হয় না কোনো লোক কিভাবে এরকম একটি গণধোলাই খেয়ে পুলিশের কাছে যদি তুলে দেয়, আমার মনে হয় না এই ধরনের দুর্বৃত্তপনা করবার আর
কোনো সুযোগ থাকবে যদি বলেন ক্ষেত্রে। এবং আমি আরেকটি মনে করি সাংস্কৃতিক আন্দোলন জোরদার হলে মানুষের মধ্যে যে পশুবৃত্তির চর্চা আমরা দেখি এবং বেশিরভাগ সময় সেটা উগ্রতার সঙ্গে চলে আসে, সেইটা যদি প্রতিরোধ করা যায় সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে, এবং ছোট থেকে যদি আমরা একজন মানুষকে শেখাতে পারি যে সে পুরুষ বা নারী যাই হোক, তার পার্শ্ববর্তী লোকটা আক্রান্ত হলে আমার উচিত প্রতিবাদ করা, আমার উচিত আমার পাশের নারীটির গায়ে কেউ হাত দিলে তার প্রতিবাদ করে ওই লোকটার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা পুলিশ আসার আগেই। আমি সচেতন থাকি যদি যে আমার পাশে যে নারী আছে, আমার যে বোন আছে, আমার যে মা আছে, আমার যে ভাতৃবধূ আছে, তার নিরাপত্তা ব্যাপারটা যদি আমি সতর্ক থাকি, তাহলে তো পুলিশের কাজটাও কিছু কমে, যদি না কেউ অস্ত্র হাতে না নিয়ে আসে। সেটি যদি বলেন, এই চর্চাটা কিন্তু আসলে আমাদের মধ্যে ছিল। আমরা ছোটবেলা থেকেই দেখেছি যে কোনো আমাদের পাড়াতে কারুর বিরুদ্ধে কোনো রকম অন্যায় হলে আমরা সবাই প্রতিবাদ করতাম। এই অভ্যাসটা, এই চর্চাটা কিন্তু ছিল। এইটা একটা সময় হঠাৎ করে হয়তো বা আমি বলতে পারি যে আমার যতদূর স্মরণ আছে যে ৭৫ পরবর্তী সময়ে এই ধরনের একটা এই যে ভালো একটা চর্চা ছিল যে মানুষ আক্রান্ত হলে, কেউ কোনোভাবে যে কোনোভাবেই আক্রান্ত হলে বা তার প্রতি অন্যায় হলে পরে আরেকজন প্রতিবাদ করবে। এই প্রতিবাদের যে সংস্কৃতিটা, এটা কিন্তু আস্তে আস্তে অনেকটা সময় ধরে এটা চলে গেছে, নিঃশেষ হয়ে গেছে। এই সাহসটা আবার ফিরিয়ে আনতে হবে। কাদেরকে ফিরিয়ে আনতে হবে? আমরা যারা নিজেদেরকে সংস্কৃতি কর্মী বা সংস্কৃতি সেবী বলে নিজেদেরকে বিশ্বাস করি, এইটাও কিন্তু একটা আমাদের বাংলাদেশের সংস্কৃতির একটা অঙ্গ, যে আমরা আমাদের পাশে কেউ কারুর প্রতি যদি কোনো অন্যায় হয়, কোনো অবিচার হয়, কেউ কোনোভাবে আক্রান্ত হয়, আমি তার বিরুদ্ধে প্রতিবাদ জানাবো। এই সংস্কৃতিটাকে ফিরিয়ে আনতে হবে। এবং বলাই হয় যে একটি দেশের, একটি জাতির পরিচয় পাওয়া যায় তার সংস্কৃতি কতটা উন্নত তার মধ্য দিয়ে। তো আমরা তো সেই উন্নত সংস্কৃতি চর্চা করতে চাই, সেখানে যদি এইভাবে বাধাগ্রস্ত করা হয় তাহলে কিন্তু আসলে সেই উদ্দেশ্যটা পূরণ হবে না। বিষয় পরিবর্তন করতে চাইবো না, এটা কিন্তু আপনি একটা মূল জায়গায় আপনি হাত দিয়েছেন। এটি অত্যন্ত গুরুত্ব, কারণ আজকে এই যে শুধুমাত্র পহেলা বৈশাখ নয়, এই যে মূল্যবোধের অবক্ষয়, নৈতিকতার যে আজকে স্খলন, আজকে দেশে জঙ্গিবাদের যে উত্থান এবং আজকে সমাজের সর্বক্ষেত্রে যে নৈরাজ্য, এগুলোর জন্য যে আমাদের তরুণদেরকে আমরা যেভাবে গড়ে তোলার প্রয়োজন, আমরা সেইভাবে গড়ে তুলতে পারছি না। আমরা মনে করি যে আজকে মনোজগতে যদি আমরা পরিবর্তন আনতে না পারি, তাহলে কিন্তু আমাদের সামনে আমরা অর্থনৈতিকভাবে যতই বর্তমান সরকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সময় আমরা জানি অর্থনৈতিকভাবে অনেক প্রবৃদ্ধি হচ্ছে, উন্নয়ন হচ্ছে, সব ঠিক আছে, সবই এগুচ্ছে, ডিজিটাল আন্দোলনের কর্মীরাই ব্যর্থ হলাম না। কিন্তু আমি বলছি, কিন্তু আমরা চেতনার জায়গায় আমরা কিন্তু গরিব হয়ে যাচ্ছি, এটা আমার ব্যক্তিগত অনুভূতি। তার জন্য আমরা শিক্ষা এবং সংস্কৃতিকে সমানভাবে এগিয়ে আসতে, যেমন ধরেন আজকে উপজেলা পর্যায়ে ৪-৫ লক্ষ লোক বসবাস করে, সেই তরুণদের একদিকে তারা আমরা দেখছি পশ্চাৎপদ ধ্যান ধারণাকে ধারণ করছে একটি গ্রুপ, আরেকটা গ্রুপ আপনার আমাদের পাশ্চাত্য অপসংস্কৃতির প্রভাব আপনি তথ্য প্রযুক্তি, মিডিয়া, ফেসবুক বলেন, ইন্টারনেট বলেন, টেলিভিশন পাচ্ছি, আরেক গ্রুপ পাচ্ছি আমি মাদকাসক্ত। তাহলে আমি তাদেরকে ইতিবাচক কি দিচ্ছি? শিক্ষার পাশাপাশি, যার কারণে আমরা বলছি তৃণমূল পর্যায় থেকে যদি সংস্কৃতিকে তুলে আনা না যায়, ব্যাপকতর করা না যায়। দেখেন আগে একসময় খেলাঘর আন্দোলন ছিল, কচিকাচার মেলা, চাঁদের হাট, আজকে লোক সংখ্যা 16 কোটি। আজকে প্রতিটি গ্রামে যদি অন্ততপক্ষে একটি শিশু সংগঠন থাকে, একটি সাংস্কৃতিক সংগঠন থাকে, তাহলে ওই এলাকার তরুণদেরকে, কিশোরদেরকে একটি আধুনিক, বিজ্ঞান মনস্ক, প্রগতিবাদী, মানবিক বোধ সম্পন্ন গড়ে তুলবার ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখবে। কিন্তু রাষ্ট্র আমরা এখনো সেই জায়গায় যেতে পারিনি, যদিও বর্তমান সরকারের আমলে আগের চাইতে অনেক বেড়েছে। যেতে চাই। আমাদের আরেক নববর্ষের আরেকটি অনুষঙ্গ কিনা সেই বিতর্ক এখন আমরা করছি। ইলিশ পান্তা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, এই সময় আমরা ইলিশ ধরবো কিনা, ইলিশ খাওয়াটা আসলেই আমাদের, পান্তা খাওয়াটা আসলেই আমাদের নববর্ষের অনুষঙ্গ ছিল কিনা। আমি বুলবুল মহলনবিশকে এই বিষয়ে শুরু করতে বলবো যে আপনার পরিবারে কখনো আপনার মা, আপনার দাদি, তারা কখনো কি আর পান্তা দিয়ে নববর্ষ শুরু করেছিল? আমরা কোত্থেকে এই সংস্কৃতির সঙ্গে যুক্ত হলাম? পান্তাটা কখনোই উৎসবের অনুষঙ্গ কখনোই হতেই পারে না। আমাদের বাঙালি সংস্কৃতিতে গরম ভাত, এমনকি আমরা ছোটবেলায় জাউ ভাত খেয়েছি, যে নতুন চাল দিয়ে জাউ ভাত রান্না করে সকালবেলা খাওয়া হতো, কিন্তু সেটা কিন্তু গরম ভাত। পান্তা ভাতটা একটা বিষয় হতে পারে যে তখন তো মানে অনেক আগে থেকেই যে পান্তার চলনটা ছিল, মূলত একটু দরিদ্র পরিবারে,
সেটার কারণ ছিল যে ভাত রান্না করা হতো, সেটা থেকে যেত, সেটা তো ফেলে দেওয়া হবে না, এটা কারুরই ফেলে দেওয়া উচিত না। কৃষকরা সকালবেলা ভোরে উঠে যখন তারা মাঠে যেত, পেট ভরেই তো খেতে হবে, সেই সময় রান্না করে দেওয়া তো অত ভোরে সম্ভব ছিল না। সেই কারণে আগের দিনের ভাত ঠান্ডা মানে জলে ভিজিয়ে রাখা হতো, যাতে করে ভাতটা নষ্ট না হয় এবং সকালবেলা সে খেয়ে যেতে পারে। মূলত এই চিন্তা থেকে কিন্তু পান্তা ভাত। এখন এই যে আমাদের পরবর্তীকালে এই বছর 25-30 ধরে এটা বোধহয় শুরু হয়েছে 90 দশক মানে কিন্তু 25 বছরের বেশি হয়ে গেল। সেই কথাই বলছি যে এই 25-26 বছর ধরে এই পান্তা ইলিশটা চালু হয়েছে। হয়তো কারোর মাথা থেকে রাজধানী কেন্দ্রিক, একেবারেই রাজধানী কেন্দ্রিক, একেবারেই রাজধানীরও একটি মানে আমি বলবো একটা শ্রেণী বিশেষ উচ্চবিত্ত মধ্যবিত্তের মধ্যে এই পান্তা এবং রমনায় খেতে হবে। পরবর্তী সেটা বাসায় এসে মূলত কর্পোরেট কালচারে একেবারেই কর্পোরেট কালচারে চলে এসছে এবং এটা স্বাভাবিকভাবে এখন তো দেখতে পাচ্ছি যে মানে একেবারে এটা মুনাফাখোরদের একটা কালচার হয়ে গেছে। এবং বেশি দামে একটা ইলিশ না কিনলে আপনার ঠিক নববর্ষটা হলো না। একদম ওই রকম একটা কম্পিটিশন, এরকম একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে যে যত বেশি দাম দিয়ে ইলিশ মাছ কিনতে পারে তার তত মানে উদযাপন হলো এবং সমাজে তার একটা অনেকটা সেই রকম। আমি যদি পান্তা ভাত কখনোই আমাদের সংস্কৃতির উৎসবের অনুষঙ্গ নয়। আমি গোলাম কুদ্দুসকে বলতে চাই যে আপনি বলেন যে করবেন, দেখেন আমি এরকম জানতে চাই যে ধরেন যে আমি বাঙালিত্ব মানে কিনা, আমি নববর্ষ বাংলা সনের তারিখের চর্চা করি কিনা, আমি জানি কিনা যে আজকে কত তারিখ চৈত্র মাসের, এটা যতটা জানা দরকার তার থেকে বেশি হলে যে পয়লা বৈশাখে আমি পান্তা ইলিশ খেলাম কিনা। এবং আমি বারবার বলছি যে মূলত নগর এবং সিটি মূলত ঢাকা এবং রাজধানী কিন্তু একটি অংশের। আপনি তো এই আন্দোলনে দেখেন, আপনি কিভাবে দেখেন? প্রথমত হলো যে পান্তা ইলিশ বাংলার নববর্ষের উৎসবের কোনো অনুষঙ্গই অতীতে কখনোই ছিল না। মূলত আমরা কি করতাম, আমাদের ছোটবেলায় আমরা কি করেছি, যখন বাংলা নববর্ষে কি হতো, যত রকমের ভর্তা আছে প্রত্যেকের বাড়িতে তাই করা হতো। সেই সজনে ডাটা, তারপরে পাট শাক থেকে শুরু করে কত রকমের সবজি আছে, তার আবার বিভিন্ন ধরনের সবজি তরি তরকারি একত্রিত করে আবার সেখানে বিভিন্ন ধরনের অষ্টব্যঞ্জন আমরা যেগুলোকে বলি এগুলোই হতো। এবং পুঁটি মাছ ভাজা করা হতো, পুঁটি মাছটা যেগুলো খরচে মাছটা, এগুলোই ছিল বাংলা নববর্ষের বা পয়লা বৈশাখে একটা বড় মাছ মূল বৈশাখ। তারপরে যে এই যে পাতলা এক ধরনের আমরা যে এটা কি বলে পাতলা রান্না করে ভর্তা দিয়ে ওটাকে ভাত দিয়ে ভর্তা দিয়ে সবজি দিয়ে এটা খেত, এটাই ছিল মূল। তার সাথে আপনি ধরেন কেউ আপনি গরুর মাংস খান, মুরগির মাংস খান, এটা আপনি এটা তার সাথে এটা হলো সেকেন্ডারি, এটি মূল হলো এই জিনিসগুলো। কিন্তু আজকে নগর জীবনে এসে গত বেশ কয়েক বছর ধরে এবং এটি প্রতিনিয়ত বাড়ছে, আর এটার বিপরীত মতও কিন্তু এখন সমাজে এসছে। প্রথমত হলো যে পান্তা ইলিশ, এটি কে বা কারা আবিষ্কার করলো আমরা জানি না, তবে এটি বাঙালির উৎসবের অঙ্গ কখনোই নয়, ছিল না, এখনো নেই। এর ক্ষতিকর দিক কি আপনি দেখেন, আমি গতকালকে রাতে কোন একটা চ্যানেলে দেখছিলাম, এই পান্তায় পহেলা বৈশাখ সারা দেশে 5,000 কোটি টাকার ইলিশ মাছ বিক্রি হয়। এবং এই যে একটি ছোট জাটকা মাছ থেকে শুরু করে বড় সাইজের মাছ পর্যন্ত যেভাবে নিধন করা হয়, তাতে সারা বছর কিন্তু তার প্রভাব ইলিশের উপর পড়ে যায়। ইলিশের আমরা তো মনে করি যে একটি প্রজাতি বাঙালির প্রাণের উৎসবে আমি কি বাঙালির শ্রেষ্ঠ মাছটাকে শেষ করে ফেলবো, একান্তই বাঙালির মাছ, একান্তই বাংলাদেশের মাছ। কাজে আমার মনে হয় আজকে অনেকেই ফেসবুকে লেখালেখি হচ্ছে, পত্রপত্রিকা, আমি জানি না, আমি আমার মেয়ে সে ফেসবুকে দেখলাম তার একটা স্ট্যাটাস, আমি কিন্তু জানিনি সেই পান্তা ইলিশের পান্তা ইলিশ মাছের বিরুদ্ধে সে একটা বড় স্ট্যাটাস দিয়েছে। আমি পরে দেখে আবার কিছু কমেন্টস, তার মানে কি বিভিন্ন পরিবারে আজকে সচেতন তরুণ তরুণী ছেলে মেয়েদের মধ্যে কিন্তু একদম ওদের মধ্যে কিন্তু তরুণদের মধ্যে কিন্তু দেশপ্রেমটা অনেক বেশি জাগ্রত হচ্ছে। আপনি আমি হয়তো অনেক স্বার্থ কোনো কথা বলতে গিয়ে স্বার্থের দিক দিয়ে যে আমি এই কথা বললে কেউ মনক্ষুণ্ণ হবে কিনা, ওর মধ্যে তো ওদের মধ্যে। এবং আপনি দেখেন, আমি শুধু বলবো, আমি আগেও দুই করে বলেছি, এবার যে সাব গেমস হলো, বাংলাদেশ কোন স্বর্ণপদক পাচ্ছে না, আমাদের একটি মেয়ে কুস্তি ভারোত্তোলন সে স্বর্ণপদক পেল,
পাওয়ার পর যখন জাতীয় পতাকা উত্তোলন করছে, জাতীয় সঙ্গীত বাজছে, তার যে ইমোশন আমরা, তার যে কান্না আমরা দেখেছি, আমার তো মনে হয় টেলিভিশন সেটের সামনে যত লোক বসেছে প্রত্যেকেরই চোখে পানি এসেছে। এটাই হলো দেশপ্রেম, এটাই হলো বাঙালিয়ানা, এটাই হলো মুক্তি। আমাদের ব্র্যান্ডেড মাছ যে ঈদ হিলসা সারা পৃথিবীতে কিন্তু বাংলাদেশের মাছ এবং এটা বঙ্গোপসাগরের মাছ, সেখান থেকে নদীতে আসলে আমাদের পয়লা বৈশাখ এটি এখন বাণিজ্যে পরিণত হয়েছে। কাজে আমরা মনে করি যে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবাইকে জানাতে চাই যে ইলিশ আমাদের সম্পদ, এটি আমাদের রক্ষা করতে হবে। কোন উৎসবের, বাঙালির পয়লা বৈশাখের উৎসবের অঙ্গ এটি কখনোই না। অন্য 10 রকম মাছ যেরকম আমরা রান্না করি সেরকম হতে পারে সামর্থ্য, কিন্তু এটাই কিনতে হবে হালি 10,000 টাকা, 20,000 টাকা, 40,000 টাকা দামে কিনতে হবে। এই প্রতিযোগিতা, এটি একটি ভুল প্রতিযোগিতা এবং অসুস্থ প্রতিযোগিতা। আপনি ঠিক শব্দটি আপনি ব্যবহার করেছেন। আমরা বললাম যে এই অসুস্থ প্রতিযোগিতা বাদ দেওয়াটাই আমাদের জন্য। আপনি যদি বলেন যে আপনি ছোটবেলা থেকে একটি সংস্কৃতি পরিবারের মধ্যে বড় হয়েছেন, আপনার বাবা মা থেকে শুরু করে আপনার পরিবারের আগের, যদি আপনারা কখনো কি পহেলা বৈশাখটা কিভাবে উদযাপন করতেন এবং সের মধ্যে ইলিশ কতটুকু বা পান্তা কতটুকু ছিল? না, এইটা তো, এই প্রসঙ্গটা তো আমি আমরা বললামই যে পান্তা এবং ইলিশ কখনোই আমাদের এই পয়লা বৈশাখের অনুষঙ্গ ছিল না। আমরা যেভাবে উদযাপন করতাম ছোটবেলা থেকে, যেভাবে দেখেছি, যে সেটা হলো আমরা খুব ছোটবেলায় মানে খুব ভোরবেলা উঠে স্নান করে নিতাম। স্নান করার পরে নতুন জামা কাপড়, ছোটদের বিশেষ করে ছোটদের নতুন জামা কাপড়, খুব ভালো খাবার, যেমন খুব মিষ্টি, ভালো মিষ্টি, দই, মুড়ি, মুড়কি, এগুলো খাওয়া হতো। আর তারপরে ভাত খাওয়ার সময় হয়তো পোলাও রান্না করা হতো, সাদা পোলাও, তার সঙ্গে বড় মাছ, নানা ধরনের ভাজা, তারপরে ওই যেটা কুমড়ো বেসন দিয়ে ভাজা এবং বেগুনি, যেটা বলে ফুল বেসন দিয়ে ভাজা, তারপর মিষ্টি আলু, গোল আলু, বেগুন, পটল, পাঁচফোড়ন, আরেকটা পাঁচফোড়ন দিয়ে ডাল, পাঁচফোড়ন দিয়ে তরকারি তো হিন্দু পরিবারে সবসময় এটা শরীরের জন্য খুব ভালো। আর যেটা প্রচলন যেটা ছিল, এটা আসলে ছিল চৈত্র সংক্রান্তির থেকে কিন্তু এই উৎসবটা শুরু হতো। চৈত্র সংক্রান্তির মেলাটা একেবারে পয়লা বৈশাখ বর্ষবরণের 2 দিন ধরে মেলা হতো। আমরা ছোটবেলায় নতুন জামা কাপড় পরে, আমাদের একটা বিশ্বাস ছিল যে পয়লা বৈশাখ বছরের প্রথম দিন যদি আমরা ভালো খাই, আমরা ভালো কথা বলি, আমরা সুন্দর জামা কাপড় পরি, তাহলে পুরোটা বছর আমাদের ভালো কাটবে, আনন্দে থাকবো। এই বিশ্বাসটাই কিন্তু আমরা এখনো পর্যন্ত লালন করছি, যদিও এর যৌক্তিকতা অন্যভাবে আমরা এখন হয়তো যুক্তি দিয়ে বিশ্বাস করি না, কিন্তু মন থেকে অভ্যাসের কারণে বিশ্বাস করি। শুধু আপনি যুক্ত যে অনুষঙ্গ যদি বলেন, তাহলে চৈত্র সংক্রান্তি মেলা বলেন। চৈত্র সংক্রান্তি মেলাতে আমাদের মানে আমরা যারা ব্যবসায়িক পরিবারে দেখতাম যে চৈত্র সংক্রান্তি 31শে চৈত্রতে গিয়ে গণেশ প্রতিমা, কিন্তু পয়লা বৈশাখে হালখাতার দিন ওই গণেশ পূজা হতো আরতি বা বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান, এবং সেই জন্য কিন্তু 2 দিনের মেলা। প্রথম চৈত্র সংক্রান্তির মেলা, ওখান থেকে গণেশ প্রতিমা কেনা হবে, পরের দিন সকালবেলা এটা পুজো হবে, এবং বিশেষ করে আরত এবং বড় গদি যেগুলো বলি আমরা। আরেকটা ছিল যে ঘুড়ি উড়ানোর একটা উৎসব হতো, সেটা ঢাকায় কিন্তু এখনো হয়। আর চৈত্র সংক্রান্তির দিনে 14 রকমের শাক খাওয়ার একটা প্রচলন আছে। সেইটা কেন? সেটা হচ্ছে আমাদের এই চারপাশে প্রকৃতির মধ্যে যে অনেক লতা গুল্ম আছে যেগুলো আমরা চিনি না, মানুষ চেনে না। এই যে চেনার ব্যাপারটা, নানা ধরনের, আপনি যে ডিমা শাক বলেন, চৈত্র সংক্রান্তির দিন ডিমা শাক, হ্যাঁ হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আমাদের সংস্কৃতি এবং বিশেষ করে আমাদের এই অঞ্চলটা তো আসলে কৃষিজীবী সমাজের থেকেই তো এসেছে, হয়তো সেটার প্রভাবও কিছুটা হয়েছে। কিন্তু পান্তা মূলত একটু হয়তো শুনতে ভালো লাগবে না কথাটা, এটা মূলত দরিদ্রের খাবার। তো আমরা যদি পান্তাটাকে প্রমোট করতে চাই সেটা খারাপ না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি অসুস্থ প্রতিযোগিতায় আমি তো বরঞ্চ মনে করি যে পান্তার সঙ্গে যে আমাদের যে মাটির শানকিতে খাওয়ার যে ফ্যাশন আমরা দেখাই, ভালো জামা কাপড় পরার সঙ্গে মাটির শানকিতে খেতে হবে, সেইটা উৎস ধরে যদি আমাদের মৃৎশিল্পীদের কিছু উপকার হয়, এবং নিশ্চয়ই আপনি দেখবেন যে এখন অনেক বড় ব্র্যান্ডের দোকানেও কিন্তু মাটির তৈজসপত্র বিক্রি হচ্ছে, অসাধারণ, খুব সেটা হলে তো সেটা পজিটিভই, আর্টিস্টিক, অত্যন্ত শিল্পসম্মত
মৃৎপাত্র তৈরি হচ্ছে এবং আমরা নিজেরা ব্যবহার করছি, নাগরিক জীবনে ব্যবহার করছি, মানুষকে উপহার দিচ্ছি। যিনি খুব ভালো পোর্সেলিন সিরামিক ব্যবহার করেন তার বাসায় আমরা মাটির হয়তো এক সেট ডিনার সেট দেখি অনেক সময়। এই পুরো বাংলাদেশ অঞ্চলে তো মাটির মানে যে টেরাকোটাটাই তো মূল শিল্প ছিল, কাজেই তার প্রচলনটা মাঝখানে অনেকদিন বন্ধ হয়ে গেছিল। এখন আবার যে এই পয়লা বৈশাখ বা অন্যান্য উৎসবকে নিয়ে যে এটা প্রচলন হচ্ছে, সেটা খুব ভালো, খুবই পজিটিভ, ইতিবাচক দিক। আরেকটা ব্যাপার আমি একটু বলি এই মধ্যে, সেটা হচ্ছে যে ফ্যাশন, বা আমরা যদি বলি যে আমাদের উৎসবকে রঙিন করে তোলার জন্য আমাদের পোশাক শিল্প, আমাদের পোশাকে বাঙালি নকশা, এই যে মোটিভগুলো এখন আসছে না, এটা কিন্তু সত্যি সত্যি খুব অসাধারণ। এটা একটা অনেক ইতিবাচক দিক। আমি যখন বাইরে অনুষ্ঠান করতে যাই তখন আমি কিন্তু আমাদের দেশীয় মোটিভ সহ আমি শাড়ি পরি, এবং তারা এত অ্যাপ্রিসিয়েট করে, এত ভালো বলে যে তোমাদের এত সুন্দর মোটিভ, এত মানে রঙিন, হ্যাঁ, এত উৎফুল্ল হয়ে যাই আমরা, এত আনন্দ লাগে দেখতে। এই বিষয়টা কিন্তু সত্যি খুব ইতিবাচক। এই পজিটিভ ইতিবাচক দিকের সঙ্গে যদি আপনি একটু বলেন যে কর্পোরেট যে সংস্কৃতি আমাদেরকে কিছুটা গ্রাস করছে কিনা সেটা নিয়ে আমরা কিছুটা তো আছে, কিছু যেমন ধরেন আমার সংস্কৃতির চর্চার জন্য তো অর্থের দরকার হয় না, অর্থের দরকার আছে কিন্তু নিজস্বতা বিকিয়ে দিয়ে নয়। যেমন ধরেন আমরা অনেক ভালো হয়, যেমন কিছুটা প্রচলন যে আমরা বাংলা নববর্ষ উপহার বিনিময় করি। এখন আমরা আগে যেরকম ইংরেজি বা ঈদে করি, এখন আমরা বাংলা নববর্ষ উপহার বিতরণ করি, এবং এর মধ্য দিয়ে কিন্তু এই দিনটিকে আরো স্মরণীয় করে রাখবার পরস্পরের প্রতি সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, যেটা নানা বাঙালি ডিজাইনের কথা তো আছে, সেগুলো আছে। এর বাইরে আমরা দেখছি যে রাজনৈতিক প্রতিপক্ষরাও কিন্তু এই বিতরণ মানে উপহার দিচ্ছেন। আমরা গতকালও দেখেছি যে বিএনপি চেয়ারপারসন আওয়ামী লীগ সভানেত্রীর কাছে কার্ড পাঠিয়েছেন। তার মানে কি? তার মানে আমরা বাঙালি যে সৌহার্দ্যে যে সম্প্রীতি, আমরা কেউ চাইলে এর বাইরে যেতে পারছি না। আমাকে আনুষ্ঠানিকভাবে দেখালেও কিন্তু দেখাতে হচ্ছে। কাজে এটি তার মানে আমার সংস্কৃতির যে দায়বদ্ধতার জায়গা, সেই জায়গা কিন্তু এটা। আমি কিন্তু অন্য একটা জায়গায়, আপনি কিন্তু নস্টালজিয়া ফেলে দিলেন, যেটা বুলবুল আপা শুরু করেছে। আমাদের ছোটবেলায় আমরা যখন, আমি গ্রামে ছিলাম, আমি ক্লাস 7 পর্যন্ত আমি গ্রামে বড় হয়েছি, অজপাড়াগা বলতে পারেন, নোয়াখালীর চাটকিল আমার গ্রামে। আমার ছোটবেলায় যে সেখানে আমরা যে মেলা, বটবৃক্ষ বা অশ্বত্থ গাছ বড় থাকলে খালি ওইখানেই মেলা হতো। আমার তো মনে আছে আমরা মেলা যে কি কিনতাম, প্রথমে একটা ছুরি কিনতাম কোমরে বাঁধার জন্য, তারপরে একটা সুতার একটা জালি বানাতাম, কি তখন তো পয়সাটা ওইখানে জমানোর জন্য, এগুলো করতাম। আর সর্বোচ্চ হয়তো আপনি 50 পয়সা পেতেন। মেলাতে কি হতো, মেলাতে ধরে সেগুলো তো আছে। মেলাতে হতো কি, সবচেয়ে খুশি হতাম কি, একটা সিদ্ধ ডিম, সেখানে ওই যে গায়ের রং, উপরে হলুদ ভাজা, গোটা একটা ডিম যদি খাওয়া যেত কাঠির মধ্যে ঢুকিয়ে, ওই একটা ডিম খাওয়া হলো গ্রামের মেলার সবচেয়ে মেলার আনন্দ। তারপর কি, গোটা গোটা আলুকে সিদ্ধ করে হলুদ রং মশলা মিলিয়ে রাখা হতো, এটা খাওয়া। আমরা এই নস্টালজিয়ার জন্য মনে করি যে প্রতিবার নববর্ষ পালন করে মানে তো এই নস্টালজিয়া ফিরে যাওয়া এগুলো। এবং তারপর বাসি কিনে ভব, যেটাকে আজকে আপনি করলাম, সেটা হলো গ্রামে বাসি কিনে ভব করে বাড়ি ফিরে আমরা কিনতাম তালপাতার বাসি, তালপাতার পাখা, এগুলো কিনে নিয়ে বাসায়। আমি সেই জন্য মনে করি যে সেই জন্য নববর্ষটা এই জন্যই আরো বিস্তৃত লাভ করেছে। আমি শেষ করবো, যদি শুধু আমি বুলবুল মানুষকে অনুরোধ করতে চাই, যদি আপনি এসো বৈশাখ মানে দুটি লাইন বললে আমরা শেষ করতে পারি। নিশ্চয়ই, সবাই মিলেই যাই। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমি শেষ করবো অনুষ্ঠান, তবে আমি জানিয়ে রাখতে চাই বুলবুল মনোবেশের এই গান শুরু হওয়ার আগে আমি বলতে চাই এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পারবেন যদি অনলাইনে আপনারা যান, তবে ntb.com, আমরা www.ntbbg.com, এখানে গেলে আপনি অনলাইনে অনুষ্ঠানটা দেখতে পারেন। আমরা অনুষ্ঠান শেষ করবো, তার আগে দিদির দুলান। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ
এসো এসো।